হয়েছিল কবে ঘটনাটা ঘটেছিল? ঘটনা হয়েছিল 2013 সালের ডিসেম্বর মাসে। 2013 ডিসেম্বরে সঞ্জীব আর আমি প্রেম করতাম। প্রেম করার পরে আমরা দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল। তারপরে আমি প্রেগনেন্ট হই। প্রেগনেন্ট হওয়ার পরে আমি আমতলী থানায় একটা মামলা করি। মামলা করার পরে যখন আমি হেরে জানাইছি হ্যাঁ মানছে না মানার পরে আমি একটা আমতলী থানায় মামলা করি। মামলা করার পর এরপরে তো আমার বাচ্চা নিয়ে আমি আমার বাবার বাড়ি থাকি। আর হের বাড়ি থাকে মামলা করার পরে হেরে আগাম জামিন নিয়ে নিচ্ছে। তো হের বেদম সে ঘুরতে আসছে আর আমি আমার বাবার বাড়ি থাকি বাচ্চা নিয়ে এসে। এখন আদালত এই কেসের সুষ্ঠু বিচার হয়েছে। আদালতের কাছে আমি সুষ্ঠু বিচার পেয়েছি। অভিযুক্তের নাম যার বিরুদ্ধে একটা মামলা করেছেন? সঞ্জীব পাল। বাড়ি কোন জায়গাতে? বাড়ি শেখের। কোন থানায় একটা মামলা করেছিলেন? আমতলী থানা। হয়েছিল 2013 সালের 25শে ডিসেম্বর। আমার আর সঞ্জীবের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আসলো। দুজনের মধ্যে আমরা মানে হ্যাঁ আমার লোকে রোজই শারীরিক সম্পর্ক করতো। হ্যাঁ বিয়ে করতে জেনুদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারে আমি হেরে না করতাম। হ্যাঁ বারবারই করতো যে না আমি তোমার ভালোবাসি বিয়ে করুক এরকম করে রোজই করতে পারে। এবারে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। হেরে আমি যখন প্রেগনেন্ট জানাইছি হেরে যে তুমি আমি এরকম যে তুমি আমার বিয়ে করো, তখন সে ডিনাই করতো না অনেকবার হেরে আমি রিকোয়েস্ট করছি। তারপরে হে করছে না। তারপরে আমি আইনের সাহায্য নিয়েছি পরে আমার কেস এসে তারপরে আমার সরকারি উকিল অরবিন্দ স্যার আমার কেসটা করছে। তারপরে তাদের কাছে আমি সব ঘটনা কইছি। তারা কেসটা করছে করার পরে তারপরে তাই আমার অনেক হেল্প করার পরে আজকে আমি কেস আমি পাইছি। আমার ফেভারে হয়েছে কেস। যার বিরুদ্ধে আপনার অভিযোগ তার নাম সঞ্জীব পাল। বাড়ি? তার হের বাড়ি শেখের। কোন থানায় আপনি মামলা করেছিলেন প্রথম? আমি আমতলী থানায়। কবে করেছিলেন? 2014 সালের 25শে মার্চ। আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের মাননীয় বিচারপতি কোর্ট নাম্বার 5 ধীমান দেব বর্মা মহোদয় ST 10/2015 ST টাইপ 1 10/2015 কেসের আসামি সঞ্জীব পালকে 317(1) and 417/506/34 IPC-তে ওর বিরুদ্ধে চার্জ ছিল। এই চার্জের পরিপ্রেক্ষিতে উনি আসামিকে দোষী সাব্যস্ত করেন। ঘটনা আর বাকি 3 জন আসামি ছিল সঞ্জয় পাল, শিল্পী দাস এবং রেখা পাল। ওদেরকে প্রমাণের অভাবে খালাস করে দেন। ওরা হচ্ছে ভাই, মা এবং আরেকজন অন্য মহিলা। সঞ্জীব পালের বিরুদ্ধে অভিযোগটা ছিল সঞ্জীব পালের 2013 সালে তার পাড়ারই একটা মেয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক হয়। পরবর্তী সময় সঞ্জীব মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং একটা সময় দুর্বল মুহূর্তে মেয়েটি তার কাছে সারেন্ডার করে। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। শারীরিক সম্পর্ক একাধিকবারই হয়, ফলে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায় এবং প্রেগনেন্ট হওয়ার পর মেয়েটি একাধিকবার সঞ্জীবের কাছে গিয়ে তাকে বিয়ে করার জন্য বারবার কাকুতি মিনতি করতে থাকে, হাতে পায়ে ধরতে থাকে, কিন্তু ছেলেটি বিয়ে করে নাই। পরবর্তী সময় মেয়েটি তার মাকে জানায়, তার পরিবারকে জানায়। পরিবারের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়, কিন্তু কোনো অবস্থাতেই সঞ্জীব মেয়েটিকে বিয়ে করেন। কিন্তু এই জায়গাতে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে মেয়েটি কিন্তু ওর যে এই গর্ভবতী সন্তানটা সেটা কিন্তু সে মানে জন্ম দেয়। তার একটা ছেলে সন্তান হয় এবং আমি মেয়েটিকে অ্যাপ্রিসিয়েট করি। এই সমস্ত বিপদের সম্মুখীন হয়ে যায় যখন মেয়েরা, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে ওরা আত্মহত্যার পথ বেছে নেয়, কিন্তু মেয়েটি আত্মহত্যা পথ বাছেনি। মেয়েটি তার সন্তানকে জন্ম দেয় এবং তাকে এখনও লালন পালন করছে। তো 2015 সালে 29/6/2015 সালে 13 সালের ঘটনা যখন সে করেনি, 14তে তারা আমতলী পিএসে একটা কেস করে। এটা তদন্ত করে আদালতে চার্জশিট জমা পড়ে এবং 29/6/2015-তে আসামিদের বিরুদ্ধে মাননীয় আদালত চার্জ ফ্রেম করে।
কিন্তু তারপরে দীর্ঘদিন যাবৎ সাক্ষী হয় না। যখন সরকার পরিবর্তন হয়েছে এবং আমি এই পোস্টে আসার পরে রেকর্ডটি যখন আমার নজরে আসে, ভালো করে স্ক্রুটিনাইজ করার পর আমি দেখি আমি ব্যাপারটা খুব সিরিয়াসলি নিই। আমি আমার অফিস স্টাফদের মাধ্যমে আমি আমতলী পিএসের মাধ্যমে আমি মেয়েটিকে এবং মেয়েটির মাকে খবর দিয়ে আমি আনি আর চেম্বারে। সমস্ত ঘটনা আমি জানি। সমস্ত ঘটনা অবহিত হওয়ার পর আমি সাক্ষী শুরু করি এবং আমার সামনে তখনই একটা টার্গেট ছিল যে দেখি একটা কিছু রেজাল্ট পাওয়া যায় কিনা। তার কারণ এই ধরনের কেসে যদি মেয়ে অ্যাডাল্ট হয়ে যায় তাহলে একটু অসুবিধা, রেপ প্রমাণ করা একটু অসুবিধা। যাক, আমি আমার সাধ্যমতো আমার বিদ্যাবুদ্ধি যেটুকু আছে সবটাই দিয়ে আমি সাধ্যমতো চেষ্টা করেছি। কারণ মেয়েটির এই অবস্থা আমার হৃদয়কেও ব্যথিত করেছে ব্যক্তিগতভাবে। আমিও তো সন্তানের বাবা। আজকে এই কেসে আমরা 11 জন সাক্ষী উপস্থাপন করি মাননীয় আদালতে। সমস্ত কিছু শোনার পর, উভয় পক্ষের আর্গুমেন্ট শোনার পর আজকে বিবাদী সঞ্জীব পালকে মাননীয় আদালত দোষী সাব্যস্ত করেন। ভারতীয় দণ্ডবিধির 376 এবং 417 ধারা, 506 এবং এই ধারার মধ্যে উনি দোষী সাব্যস্ত করেন। আগামীকাল তার সাজা ঘোষণা হবে। সাজার উপর শুনানি হবে, তারপর মাননীয় আদালত তার সাজা ঘোষণা করবেন। তো কেসটি তদন্ত করেন যে পুলিশ অফিসার, উনি ওমেন এসআই, ওনার নাম হচ্ছে বিদ্যালক্ষ্মী দেববর্মা। উনি কেসটা খুব ভালো তদন্ত করছেন। কোন এবং থানার আন্ডারে? এটা আমতলী পিএসের আন্ডারে ছিল। হ্যাঁ, এটার মধ্যে ফরেন্সিক কিছু এভিডেন্স আছে, যে এভিডেন্সগুলি খুব ইম্পর্টেন্ট ভূমিকা নিছে এই কেসের কনক্লুশনে পৌঁছানোর জন্য। আমার তরফ থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন ওনাদের কাছে আবেদন রাখবো। আমি একটা এই সমাজের একজন লোক হিসেবে আমি আবেদন রাখতে চাই যে প্রত্যেকটা গার্জিয়ান আরও বেশি কনসাস যাতে হয়, যাতে মেয়েদের এমন ধরনের বিপদের সম্মুখীন হতে না হয়। হ্যাঁ, এই ধরনের ঘটনা আমাদের সমাজে দিনের পর দিন বাড়ছে। এটা খুব অ্যালার্মিং সিচুয়েশান। গার্জিয়ানরা মানুষই তো পারে না। আমরা সবাই মিলে যে চেষ্টা করি একটা সুস্থ সমাজ গঠন করার কাছে, আমরা আশা করি এই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। ছেলে মেয়েদের এই শিক্ষাটা হওয়া উচিত, এই শিক্ষাটা দেওয়া উচিত আমাদের গার্জিয়ানদের, যে আমাদের সম্পর্ক ভালোবাসার থাকুক, ভালোবাসা চিরস্থায়ী এবং চিরন্তন, কিন্তু এই জন্য কোনো রকম নোংরামির পর্যায়ে না যায়। তার জন্যে আমার তরফ থেকে ব্যক্তিগত পর্যায়ে চেষ্টা ছিল যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেওয়া যায় কিনা সেই চেষ্টা। যেই ধারাগুলোর উল্লেখ করা হয়েছে, এই ধারাগুলোর সর্বোচ্চ সাজা কত কী হতে পারে? দেখুন, সাজা টাকার গায়ে হিয়ারিং করবো আমি আজকে। সাজার ব্যাপারে আমি কিছু বলবো না। আগে আসামি পক্ষের সাজার ব্যাপারে শুনবেন, তারপর আমরা সরকার পক্ষ থেকে সাজা জন্য প্রেয়ার করব। আমরা তো অবশ্যই সর্বোচ্চ সাজার পক্ষেই সওয়াল করব। তো পরিস্থিতি অনুযায়ী দেখা যাক কী হয়। আজকে আর আমি এই ব্যাপারটা বলছি না, এইটুকু বলতে পারি যে সর্বোচ্চ সাজা জন্যে আমরা আদালতে যাচ্ছি। এবং আরেকটা কথা, আপনারাও সামাজিকভাবে সেটা প্রচার করুন যাতে আমরা একটা ভালো সমাজ গঠন করতে পারি। এবং এখন আমি আপনাকে একটা কথা বলি, আমরা কেসে কিন্তু খুব পজিটিভ রেজাল্ট পাচ্ছি। হ্যাঁ, আমরা অ্যাটমসফিয়ারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। যদি বিতর্ক তো আপনি না দেখেন বুঝতে পারবেন। মানুষ কত দূর দূরান্ত থেকে আসে জানেন। হ্যাঁ, যারা ইনফরমেন্ট, যারা কেস দিয়েছিল, যারা ভিকটিম, তাদের সাথে অতীতে কেউ যোগাযোগ করেছে বলে মনে হয়নি। তারা আমাদের যখন ফোন পায়, থানা থেকে খবর পায় যে আপনার কেস আছে, আপনি আসুন। আমরা সাক্ষী শুরু হওয়ার আগে প্রতিদিন এটা অনুরোধ করি আপনারা আসবেন। এটা কতদিন লেগেছে কেসটা আমি শুরু করেছি একদম 18 লাস্টে। আমি এসেই প্রথম সাক্ষী শুরু করলাম 18 লাস্টে। আমি ওই দিন 1 ইয়ার ট্রায়াল কমপ্লিট করে দিতাম, প্যান্ডামিকের কারণে পিছিয়ে গেছে। আমি তো ব্যক্তিগতভাবে খুব খুব তাড়াতাড়ি এই কেসটা ট্রায়াল করি। এমনিতেই আমার 5 নম্বর কোর্টে ফাস্ট ট্র্যাক কোর্ট, মানুষ তাড়াতাড়ি বিচারের জন্যই ফাস্ট ট্র্যাক কোর্ট করে। হ্যাঁ, প্রচণ্ড চেষ্টা করি যাতে মানুষ, তারা সাক্ষীদের সঙ্গে আমরা খবর দিই, আপনারা আসুন, আপনাদের কেস আছে, আপনারা দেখুন। আজকেও ভিকটিম মেয়েটি এসছে, আদালতে এসছে, প্রতি তারিখেই সে আসে। কারণ আমরা তাকে ইন্টারেস্ট করাই যে তুমি আসো, তুমি দেখো আমরা কি করছি, সরকার যে দায়িত্ব দিচ্ছে সেটা পালন করছে কিনা, সেটা তোমারও দেখার বোঝার দরকার আছে। ওরা আসে, কিন্তু প্রতিদিন আসে। তার জন্য আমরা রেট অফ কনভিকশন কত বেশি জানেন? হাই রেট অফ কনভিকশন। এখন মানুষ, অপরাধীরা অপরাধ করতে 7 বার চিন্তা করে করবে। আমি আপনাকে বললাম, এর এফেক্ট দেখতে পারবেন আপনি সমাজে। নারী নির্যাতন আমরা যতই যে কথা বলি অনেক কমে গেছে। ম্যাক্সিমাম কেসে এই নিয়ে 3-3টে সাজা হলো লকডাউনের পর।